হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টাইমসেল একাডেমি। আমি শ্রীমতী বিশ্বাস আবার চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন অধ্যায় নিয়ে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স। ফোর্স কি? ফোর্সের বাংলা হচ্ছে বল। বল কি, কত ধরনের বল হয়, তারপরে বলের যে ডেফিনেশন সেই থেকে নিউটনের সূত্রের সঙ্গে বলের যে একটা কানেকশন সেইটা নিয়েই আজকে আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই বল বা ফোর্স কি। চলো দেখে নিই। ফোর্স কি? ইট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট or of motion of the body, or it can change the size or shape of the body. তাহলে ফোর্স হচ্ছে এমন একটা অবস্থা বা এমন একটা কারণ যে কারণের জন্য কোনো একটা বডির তার গতি বা স্থিতি সেটা চেঞ্জ হয়, চেঞ্জ করতে পারে, বা তার সাইজ, আকার আকৃতি, সাইজ, শেপ সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতে পারে। তাহলে ফোর্স হচ্ছে একটা কারণ যার জন্য কোনো একটা বস্তুর হয় তার গতির পরিবর্তন হবে, বা তার অবস্থার পরিবর্তন হবে, বা তার আকার আকৃতির পরিবর্তন হবে। ফোর্স কত ধরনের সেটা একটু জানতে হবে। ডব্লিউবিসিএস পরীক্ষায় এই প্রশ্ন প্রায়ই আসতে পারে যে চারটে ধরো অপশন দিয়ে দিল, তার মধ্যে কোনটা কি ধরনের ফোর্স সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে ফোর্স কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তার উপর ভিত্তি করে ফোর্স কিন্তু দু ধরনের। কি কি? একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্সটা কি? কন্ট্যাক্ট ফোর্স মানে স্পর্শযুক্ত বল। যে বলটা আমরা স্পর্শের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে স্পর্শযুক্ত বল বা কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স কি? যেটা আমাদের যে ফোর্সটার অ্যাপ্লাই করার জন্য কোনো স্পর্শের দরকার হয় না, কন্ট্যাক্ট ছাড়াই আমরা ওই ফোর্সটাকে অ্যাপ্লাই করতে পারি। তো দেখে নিই এদের সংজ্ঞা এবং কিছু উদাহরণ। টাইপস অফ কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কত ধরনের হয় সেটা তোমরা যদি জানো তাহলে ধরো চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে কোনটা কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শযুক্ত বল সেটা তোমরা খুব সহজেই জেনে টিক দিতে পারবে বা আনসার করতে পারবে। তো ফার্স্টে আসছি ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। ফ্রিকশনাল ফোর্স জিনিসটা কি? দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একটা বল সে যখন সামনের দিকে এগোচ্ছে, বলটাকে আমরা ধাক্কা মেরেছি, সে সামনের দিকে এগোচ্ছে, তার মানে সে এই ভূমি বরাবর সামনের দিকে এগোচ্ছে। তার মানে বলটা যখন এগোচ্ছে তখন সেই ভূমিটাকে স্পর্শ করতে করতে যাচ্ছে, এইটা হচ্ছে তার সংযোগ বা স্পর্শস্থল। এইখানে এই বলটার গতিকে বাধা দেওয়ার জন্য বিপরীত দিকে আর একটা বল কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাপ্লাইড হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে ফ্রিকশন ফোর্স তখনই অ্যাপ্লাই হবে যখন কোনো একটা বস্তু কোনো একটা স্পর্শতল বরাবর যাবে। যদি এটা স্পর্শতল বরাবর না গিয়ে এমন বলটাকে মারা হলো যে বলটা উড়ে গেল, তখন কিন্তু ফ্রিকশন ফোর্স কখনোই অ্যাপ্লাইড হবে না। তাহলে ফ্রিকশন ফোর্স ততক্ষণে অ্যাপ্লাইড হবে যতক্ষণ বলটা ভূমির উপরে রয়েছে। তাহলে অবশ্যই এটা একটা কন্ট্যাক্ট ফোর্স। নেক্সট আসছি নর্মাল রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটা কি? কোনো একটা ক্রিয়া হলে তার অপোজিট দিকে একটা যে বলটা প্রয়োগ হবে তাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। যেমন এই একটা বস্তু, এটা টেবিলের উপর রাখা আছে, তাহলে এর উপর কি ধরনের বল প্রয়োগ হচ্ছে? এই বস্তুটা টেবিলের উপর রাখা আছে, নিচে পড়ে যাচ্ছে না। কেন? কারণ এই যে বস্তুটার উপর আমরা জানি তো সবসময় তাদের কোনো একটা বস্তুর উপর সবসময় একটা অভিকর্ষজ বল ক্রিয়া করে। তাহলে এক্ষেত্রে নিচের দিকে অভিকর্ষজ বল ক্রিয়া করছে, ওয়েট নিচের দিকে রয়েছে। তাহলে এই বলটাকে ব্যালেন্স করার জন্য টেবিল কি করছে? এই বস্তুটার উপর উল্টো দিকে আর একটা বল ক্রিয়া করছে যাতে বইটা ওখানেই থাকে, বইটা নিচে পড়ে না যায়।
তো সেই জন্য এই ধরনের বলকে বলা হচ্ছে কি নর্মাল ফোর্স। নর্মাল কেন? কারণ এই যে বস্তুটা যেভাবে রয়েছে তার সঙ্গে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বলটা ক্রিয়া হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। থার্ড যে টাইপটা সেটা হচ্ছে টেনশন ফোর্স অ্যাপ্লাইড থ্রু স্ট্রিং। এটা আমরা পরের পেজে যাই। টেনশন ফোর্স অ্যাপ্লাইড থ্রু এ স্ট্রিং, এটা দেখো একটা দড়ি দিয়ে আর এক টায়ার ঝুলছে, তাহলে এই টায়ারের একটা ওয়েট রয়েছে, তাহলে ওয়েটটা কোন দিকে? ওয়েটটা নিচের দিকে। এবার দড়িটা কিন্তু ছিঁড়ে যায়নি, দড়িটা কি করেছে? সেই টায়ারটাকে ধরে রেখেছে। তাহলে এই যে ওয়েট যেটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে সেইটাকে ব্যালেন্স করার জন্য দড়ির মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে, টেনশন বল কাজ করছে। কোনো একটা ওয়েটকে ধরে রাখতে ওই দড়িটার যে বল প্রয়োজন হয় সেইটাকে বলা হচ্ছে টেনশন ফোর্স। তাহলে এই যে টায়ারটাকে ধরে রাখার জন্য দড়িটার উপরের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে, সেইটা হচ্ছে টেনশন ফোর্স। হলো। নেক্সট কি পয়েন্ট ছিল? নেক্সট হচ্ছে ফোর্স এক্সার্টেড বাই আ স্প্রিং। ফোর্স এক্সার্টেড বাই আ স্প্রিং, একটা স্প্রিং সেইটাকে আমি যদি তার নর্মাল পজিশন থেকে জোরে ওটাকে প্রসারিত করি বা সংকুচিত করি, আমি যাই করতে যাব ওটা কি করবে? স্প্রিংটা আমার উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে, সেইটাই হচ্ছে ফোর্স এক্সার্টেড বাই আ স্প্রিং। ছবিটায় যাই। ধরো এটা একটা আনস্ট্রেচড স্প্রিং, এটা নর্মাল অবস্থায় রয়েছে। তাহলে এইখানে আমি যদি তলায় যদি কোনো বস্তু ঝুলিয়ে দিই, তাহলে এই বস্তুটা কি করছে? এই বস্তুটা যখনই এর সংস্পর্শে এলো তখনই কিন্তু এটা স্ট্রেচড হয়ে গেল, তার মানে তার একটা মানে লেন্থটা একটু বাড়লো, ঠিক আছে? তাহলে এইটা বাড়ার জন্য ওর মধ্যে একটা বল প্রযুক্ত হয়েছে, তার ফলে তার কি হয়েছে? তার সাইজটা বা শেপটা চেঞ্জ হয়েছে। তাহলে এই যে বলটা প্রযুক্ত হচ্ছে এটাও কিন্তু একটা স্পর্শ বল। আমরা কিন্তু স্পর্শ না করে এই যে আনস্ট্রেচড একটা স্প্রিং তার কিন্তু সাইজটা ছোট বা বড় করতে পারবো না। তার সাইজটা ছোট বা বড় করতে গেলে আমাদের কিন্তু সেটা হয় কোনো ওয়েট ঝুলিয়ে দিতে হবে বা আমাদের হাতের সাহায্যে বা কোনো কিছুভাবে সেইটাকে কম্প্রেস বা এক্সটেন্ড করতে হবে। তাহলে এটাও কিন্তু একটা স্পর্শ বলের উদাহরণ হলো। লাস্ট যেটা রয়েছে ফোর্স এক্সার্টেড ডিউরিং কলিশন। কোনো বস্তু যখন ধাক্কা খাচ্ছে তখন তাদের মধ্যে একটা বলের আদান প্রদান হয়। কীরকম ব্যাপারটা? এটা ধরো দুটো বস্তু মুখোমুখি এগোচ্ছে, মুখোমুখি যখন এগোচ্ছে তাদের মধ্যে একটা, তারা তো গতিশীল, তাহলে তাদের মধ্যে একটা গতিশক্তি রয়েছে। তো তারপরে তখন তারা যখন মুখোমুখি সংঘর্ষ করলো, কলিশন হচ্ছে, কলিশন হওয়ার পরে দেখবে তোমরা যদি কোনো দুটো বলকে দূর থেকে পুরো মুখোমুখি ধাক্কা মারো, সেই বল দুটো এসে ধাক্কা খেয়ে ছিটকে বেরিয়ে যাবে। তারা কিন্তু তাদের সেই আর আগের রাস্তায় যেতে পারবে না। তাহলে তাদের যে রাস্তা পরিবর্তন হয়ে যাচ্ছে, রাস্তা পরিবর্তন কে করছে? এই সংঘর্ষ বল বা কলিশন ফোর্সটা করছে। তাহলে কি ব্যাপারটা হচ্ছে? যখনই এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এই বলটা এখানে কিছু, এই বলটার উপর কিছু ফোর্স অ্যাপ্লাই করছে, যেটাকে আমরা ধরতে পারি হয়তো F1। তাহলে এই বলটাও সেমভাবে F2 বল প্রয়োগ করছে এই সবুজ বলটা লাল বলটার উপর। তাহলে দুজনে এলো, এসে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে একজন আরেকজনকে বল প্রয়োগ করলো, তার ফলে তারা আবার ছিটকে বেরিয়ে গেল। তাহলে এইটা কি হচ্ছে? সংঘর্ষের ফলেই কিন্তু এই বলটা তৈরি হয়েছে। এরা দুজন যদি সেম লাইনে না থাকতো, এরকমভাবে চলে যাচ্ছে আর সবুজ বলটা এরকমভাবে যদি বেরিয়ে যেত, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হতো না, কোনো নতুন বলের উৎপত্তিও হতো না।
তাহলে কলিশন ফোর্স অবশ্যই একটা সংঘর্ষ বল। তাহলে আমরা দেখে নিই কটা সংঘর্ষ বল পেলাম, স্পর্শ বল পেলাম আমরা টোটাল 5টা স্পর্শ বল পেলাম। ফ্রিকশনাল ফোর্স, নর্মাল রিয়াকশন ফোর্স, টেনশন ফোর্স, ফোর্স অ্যাপ্লাইড বাই আ স্ট্রিং, আর ফোর্স এক্সার্টেড ডিউরিং কলিশন বা যেটাকে বলা হয় কলিশন ফোর্স। তাহলে এইগুলো হলো মোটামুটি কন্ট্যাক্ট ফোর্সের টাইপ। এবার চলো দেখে নিই নন কন্ট্যাক্ট ফোর্সের কী টাইপ। নন কন্ট্যাক্ট ফোর্স কি? যে ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য বস্তুটাকে স্পর্শ করার কোনো প্রয়োজন নেই, স্পর্শহীন বল। স্পর্শহীন বলের 4টে যে বিশেষ ধরন, সেই 4টে ধরনই খুব ইম্পর্টেন্ট। কি কি? ফার্স্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, থার্ড হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এক এক করে যাই। গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি জিনিসটা কি? বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো বস্তুকে আকর্ষণ করে। দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, যেটা নিউটন আবিষ্কার করেছিলেন, যার জন্য আপেল মাটিতে পড়ছে উপরের দিকে চলে যাচ্ছে না। তাহলে কারণটা কি? কারণ আপেল যেমন পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবীও আপেলকে আকর্ষণ করছে। তাহলে এই ক্ষেত্রে আপেলকে আকর্ষণ করার জন্য কিন্তু আপেলকে স্পর্শ করার প্রয়োজন নেই। স্পর্শ করার আগে থেকেই পৃথিবী আপেলকে আকর্ষণ করছিল, যার জন্য আপেলটা যখন ফ্রি হয়ে গেল, বাঁধন ছাড়া হয়ে গেল, তখন সে নিচে এসে পড়ল। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সের একটা উদাহরণ, যেখানে কোনো রকম স্পর্শের প্রয়োজন হয় না। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাটা কিন্তু Gm1 × m2/r²। এখানে G একটা কনস্ট্যান্ট, যেটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। এটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে ডিটেলে আলোচনা করব। আচ্ছা, m1 × m2, m1 আর m2 হচ্ছে যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে তাদের ভর, আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব। তাহলে এইখানে দূরত্ব আছে, তার মানে এরা সংস্পর্শে আসার আগেই কিন্তু পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে এটা হয়ে গেল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে যে কোথাও যদি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হয় তাদের মধ্যে, মানে কোথাও যদি চার্জই তৈরি হয় প্লাস বা মাইনাস, তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। সেটা পাশাপাশি থাকতে হবে, একজন আরেকজনের সংস্পর্শে থাকতে হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে একটা নন কন্ট্যাক্ট ফোর্স। এবার কোন ক্ষেত্রে তারা আকর্ষিত হয়, কোন ক্ষেত্রে বিকর্ষিত হয়, সেটা একটু ছোট করে জেনে নাও। যখন দুটো বিপরীত চার্জ থাকে, একটা প্লাস একটা মাইনাস থাকে, তখন কিন্তু তারা পরস্পর অ্যাট্রাক্টেড হয়, মানে বিপরীত ধর্মী আধান পরস্পর আকর্ষিত হয়। আর সমধর্মী আধান মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তারা কিন্তু বিকর্ষিত হয় বা রিপালশন হয়। তাহলে বিপরীত ধর্মী আধান আকর্ষিত হয়, সমধর্মী আধান বিকর্ষিত হয়। তো এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সূচনা বা সূত্র। নেক্সট যেটা থার্ড, ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মতনই খানিকটা কাজ করে, কিন্তু ওখানে আধান থাকে, এইখানে চুম্বক আছে। দুটো চুম্বক পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। এটা যেমন ম্যাগনেটিক ফোর্স, তেমনি চুম্বক, আমরা জানি চৌম্বক পদার্থ, অর্থাৎ যা কিছু কিছু পদার্থ আছে যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। কারা? সেটা একটু তোমরা জেনে নাও। আয়রন, নিকেল, কোবাল্ট। আয়রন, নিকেল, কোবাল্ট, এই 3 ধরনের পদার্থ কিন্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এই পদার্থগুলোর সামনে যদি চুম্বক নিয়ে আসা হয়, তখন চুম্বক দ্বারা এরা আকৃষ্ট হচ্ছে। এখানে যে উদাহরণটা দেখা যাচ্ছে, দেখো তলায় অনেক কিছু পদার্থের মিশ্রণ রয়েছে। এবার
এই মিশ্রণের কাছে তার মধ্যে অবশ্যই লোহাও রয়েছে। তাহলে এই মিশ্রণের কাছে যখন কোন একটা চুম্বক নিয়ে আসা হলো, এইটাকে বলা হয় কিন্তু অশ্বক্ষুরাকৃতি চুম্বক। চুম্বকটার আকার দেখলেই বুঝতে পারছো যে এটা অশ্বক্ষুরাকৃতির। এটার একটা সাইড নর্থ, একটা সাইড সাউথ থাকে। একটা চুম্বকের দুটো সাইড থাকে, দুটো পোল যাকে বলি। কি পোল? একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল। তো এখানে একটা হলো নর্থ পোল, একটা সাউথ পোল। তাহলে এই পোলগুলোকে যখনই আমি এই মিশ্রণের কাছে নিয়ে এলাম, তখন কি দেখা যাবে যে কেবলমাত্র আয়রনের কণাগুলোই এর দ্বারা আকৃষ্ট হচ্ছে এবং ওর কাছে গিয়ে ওর কাছে চলে যাচ্ছে, ওর সঙ্গে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু মিশ্রণের মধ্যে চুম্বকটাকে ঢুকিয়ে দেওয়া হয়নি, চুম্বকটাকে কেবলমাত্র মিশ্রণের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তাতেই কিন্তু আকর্ষণ বল তারা আকর্ষিত হচ্ছে এবং চুম্বকের গায়ে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কিন্তু একটা নন কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ। এরপরে আসছি দুটো ম্যাগনেটের মধ্যে কীরকম ধরনের আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। আমি আগেই বললাম যে একটা ম্যাগনেটের দুটো পোল থাকে, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল। যদি সিমিলার পোলকে কাছাকাছি নিয়ে আসা হয় তখন বিকর্ষিত হবে, আর যদি অপোজিট পোলকে কাছাকাছি নিয়ে আসা হয় তখন আকর্ষিত হবে। তাহলে দুটো চুম্বক, সেই দুটো চুম্বকের সাউথ পোল এবং নর্থ পোল, তাদেরকে কাছাকাছি নিয়ে এলাম, কন্ট্যাক্টে আনিনি, কিন্তু কাছাকাছি নিয়ে আসলেই তারা একটা অ্যাট্রাকশন ফিল করবে, আকর্ষিত হবে এবং তখন তারা একজন আরেকজনের সঙ্গে আটকে যাবে। কিন্তু নর্থ পোল বা সাউথ পোলকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করলেই তারা কিন্তু দুজন দুজনকে সরিয়ে দেবে, মোটেও তারা কখনোই জয়েন করবে না, তারা রিপেল করে পরস্পরকে সরিয়ে দেবে। তাহলে তিন ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স আমরা জানলাম। কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, থার্ড হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এরপর এই যে ফোর্স সংক্রান্ত নিউটন আমাদের ল দিয়েছেন, নিউটনের ফার্স্ট ল থেকেই কিন্তু আমরা ফোর্স এবং মোশনের মধ্যে যে একটা রিলেশন রয়েছে সেটা আমরা বুঝতে পারি। তো দেখে নিই এবার নিউটনের ফার্স্ট লটা কি। নিউটনের ফার্স্ট ল কি বলছে? ইফ আ বডি ইজ ইন আ স্টেট অফ রেস্ট, it will remain in the state of rest, and if it in a state of motion, it will remain moving in the same direction with the same speed of motion unless an external force is applied on it. এটার মানে কি? মানে বলছে যে কোনো একটা বস্তু সেটা যে অবস্থায় রয়েছে, সে যদি স্থির অবস্থায় থাকে সে স্থির অবস্থাতেই থাকবে, আর কোনো বস্তু যদি গতিশীল থাকে সে কোনো একটা নির্দিষ্ট দিকে সমবেগে সরল রেখাতেই গতিশীল হবে। কতক্ষণ? যতক্ষণ না ওর উপর কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে বাইরে থেকে যতক্ষণ না কোনো বল প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ কোনো একটা বস্তু তার যে স্টেটে ছিল সেটা স্থির অবস্থা হতে পারে বা গতিশীল অবস্থা হতে পারে, সে সেই স্টেটেই, সেই অবস্থাতেই থাকবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে ডেফিনেশন অফ ইনার্শিয়া অ্যান্ড ডেফিনেশন অফ মোশন। হোয়াট ইজ ইনার্শিয়া? ইনার্শিয়ার বাংলা হচ্ছে জাড্য ধর্ম। জাড্য ধর্মটা কি জিনিস? কোনো বস্তুর সে যে অবস্থায় আগে ছিল, বল প্রয়োগ করার আগে সে যে অবস্থায় ছিল, বল প্রয়োগ করার মুহূর্তে বা তৎক্ষণাৎ তার সেই অবস্থাতেই থাকার প্রবণতাকে বলা হচ্ছে জাড্য। মানে সে যে অবস্থায় থাকছিল সেই অবস্থাতেই থাকতে চায়, এই প্রবণতাটাই হচ্ছে জাড্য। তাহলে যেহেতু কোনো একটা বস্তুর দু ধরনের অবস্থা হতে পারে, একটা হচ্ছে স্থির অবস্থা, একটা হচ্ছে গতিশীল অবস্থা, তাই জাড্য ধর্ম দু ধরনের হতে পারে, একটা হচ্ছে গতিজাড্য আর একটা হচ্ছে স্থিতিজাড্য। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই এই জাড্যের বা ইনার্শিয়ার ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা কি? দ্য প্রপার্টি
দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট টেন্ডস টু বি রিটেইন ইটস স্টেট অফ রেস্ট অর অফ মোশন ইজ কল্ড ইনার্শিয়া। যেটা আমি বললাম যে সে যে অবস্থায় থাকতে ছিল সেই অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে জাড্য। জাড্য দু ধরনের। ফার্স্টে আমরা আসছি ইনার্শিয়া অফ রেস্ট, মানে স্থিতিজাড্য। তার স্থির অবস্থায় থাকার প্রবণতাকে বলা হচ্ছে স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। এই ইনার্শিয়া অফ রেস্টের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা কিন্তু অনেক ধরনের দেখতে পাই। পরীক্ষায় এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তুলে দেবে এবং এটা কার জন্য হচ্ছে সেইটা 4টে অপশনের মাধ্যমে জানতে চাইবে। তাহলে আমরা যদি এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে সেটা কিভাবে হচ্ছে, মানে কার জন্য সেটা হচ্ছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো এখানে ইনার্শিয়া অফ রেস্টের বেশ কিছু এক্সাম্পল আমি দিয়েছি, সেই এক্সাম্পলগুলো চলো একবার দেখে নিই। ফার্স্ট এক্সাম্পলটা কি? When a train suddenly starts moving forward, the passengers standing on the compartment tend to fall backwards. তার মানে কি যে যখনই কোন একটা ট্রেন স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করলো তখন আমরা সবাই যারা প্যাসেঞ্জার থাকি তারা পিছনের দিকে হেলে যাই। তো পিছনের দিকে হেলে যাব কেন? কারণ কোনো একটা বস্তু, কোনো একটা মানুষ সে যখন স্থির অবস্থায় রয়েছে তার পা থেকে মাথা অবধি সে স্থির অবস্থায় রয়েছে। এবার ট্রেনটা চলতে শুরু করলো মানে ট্রেনের সঙ্গে সঙ্গে তার পা বা লোয়ার পোর্শনটা গতিশীল হলো, কিন্তু আপার পোর্শনটা স্থির থাকতে চাইছে। ফলে কি হবে? বস্তুটা তখন বা মানুষ তখন পিছনের দিকে হেলে যাবে। তাহলে এটা হচ্ছে স্থিতিজাড্যের একটা উদাহরণ। নেক্সট পয়েন্ট কি? When a hanging carpet is beaten with a stick, the dust particles start falling out of it. কার্পেটকে পরিষ্কার করার জন্য কার্পেটটাকে সোজাভাবে ধরে ওটাকে বারবার মারা হয়। কেন মারা হয়? কারণ কার্পেটটাকে আমরা যখন সোজাভাবে ধরছি ওর মধ্যে থাকা ধুলোকণাগুলো তো স্থির আছে। এবার যখন কার্পেটকে মারা হচ্ছে কার্পেটটা ওয়েভ করছে, কিন্তু তার ধুলোকণাগুলো এই স্থিতিজাড্যের জন্য তার পজিশনেই থাকতে চাইছে। ফলে কার্পেটটা নড়ছে, ধুলোগুলো নিচে পড়ে যাচ্ছে। তাহলে এই যে কার্পেট পরিষ্কারের মধ্যেও কিন্তু স্থিতিজাড্যের অ্যাপ্লিকেশন রয়েছে। নেক্সট, অন শেকিং দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি দ্য ফ্রুটস ফল ডাউন। তার মানে কি? বস্তু এইখানে আমরা কি করছি, গাছটা স্থির ছিল, গাছটার মধ্যে আমি ঝাঁকিয়ে গাছটাকে কি করতে চাইছি, গতিশীল করতে চাইছি, কিন্তু সে ফলগুলো কি হচ্ছে, স্থিতিজাড্যের জন্য তার সে পজিশনে থাকতে চাইছে। ফলে কি হচ্ছে, গাছটা নড়ছে কিন্তু ফলটা নড়ছে না, সে পড়ে যাচ্ছে। তাহলে গাছের থেকে ফল পড়ছে, সেখানেও কিন্তু স্থিতিজাড্যের অ্যাপ্লিকেশন রয়েছে। নেক্সট এক্সাম্পলে যাই। অন স্ট্রাইকিং দ্য কয়েন অ্যাট দ্য বটম অফ আ পাইল অফ carom coin with a striker, lowest coin will moves always while the rest of the pile remains intact. যারা ক্যারাম খেলে তারা এটার সঙ্গে খুবই রিলেট করতে পারবে। ক্যারামের যে গুটিগুলোকে সেইগুলোকে যদি পরপর বসে একটা পাইল করা হয়, মানে একটা লম্বা একটা স্তম্ভ তৈরি করা হয়, তারপরে স্ট্রাইকার দিয়ে খুব স্পিডে যদি মারা হয় তাহলে তলার গুটিটা সরে যায় কিন্তু উপরের গুটিগুলো বসে যায়। তারা কিন্তু নড়চড় করে না, তলার গুটিটা তলা থেকে বেরিয়ে গেল আর উপরের গুটিগুলো যেমন ছিল সেরকমই থেকে গেল। তাহলে সেইটার কারণ কি? কারণ আমি স্ট্রাইক করছি তলার গুটিটায়, সে গতিশীল হচ্ছে, বাকি গুটিগুলোকে তো আমি স্ট্রাইক করতে পারিনি। তাহলে তারা তার স্থিতিজাড্যের জন্য কি হয়ে যাচ্ছে, একই পজিশনে আবার চলে আসছে। নেক্সট, when a smooth card placed over the mouth of a tumbler is flicked sharply in the horizontal direction, the card flies away but the coin kept over the card falls into tumbler. এটা কি বলছে, যে একটা গ্লাস বা টাম্বলার, সেটার উপর একটা স্মুথ কাঠ রাখা হলো আর তার উপর একটা কয়েন রাখা হলো। এবার সেই স্মুথ কাঠটাকে যদি আমি খুব ফাস্ট টেনে নিই তাহলে কি হবে, স্মুথ কাঠটা কিন্তু বেরিয়ে গেল, কিন্তু কয়েনটা যেটা ছিল সেটাতে তো আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। তাহলে সে তার স্থিতিজাড্যের জন্য
কি হলো, তার কোনো মোশন হবে না, সে কিন্তু কার্ডের সঙ্গে বেরিয়ে যাবে না, সে কি হবে, গ্লাসে পড়ে যাবে। তাহলে এই সবগুলো হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। চলো এবার গতিজাড্যের কয়েকটা উদাহরণ দেখে নিই। ইনার্শিয়া অফ মোশন, আমি আগেই বলেছিলাম গতিজাড্য মানে কি, কোনো বস্তু সে যদি গতিশীল, তাকে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছি, তার গতিটা বল দিয়ে তাকে বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু সে তাও গতিশীল থাকতে চাইছে, এই যে প্রবণতাটা, এটাই হচ্ছে গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন। এর অনেক উদাহরণ, প্র্যাকটিক্যাল লাইফে অনেক উদাহরণ আমরা দেখতে পাবো, কয়েকটা উদাহরণ আমি তুলে এনেছি। ফার্স্টেরটা কি লিখেছি, A cyclist riding along a level road does not come to rest immediately after he stops paddling. তাহলে কি হচ্ছে, যখন সাইক্লিস্ট সে প্যাডলিং করছে, প্যাডলিং করার পর সে প্যাডলিং স্টপ করে দিলেও কিছুক্ষণ সে রাস্তায় চলতে পারে, মানে চাকাটা তাও গতিশীল থাকে, প্যাডলিং স্টপ হয়ে আছে তাও চাকাটা গতিশীল রয়েছে। এটা কিসের জন্য, গতিজাড্যের জন্য। Next, when a passenger jumps out of a moving train, he falls down. কেন, কারণ কোনো একটা মুভিং ট্রেনের মধ্যে দিয়ে কোনো যাত্রী নামছে, মুভিং ট্রেনে সে ছিল, তার মানে তার বডি উপর থেকে নিচে পুরোটাই গতিশীল ছিল। এবার যখন সে জাম্প করে মাটিতে পা রাখলো, তাহলে কি হলো, পাটা স্থির হয়ে গেল, কিন্তু বডির আপার পোর্শন তো তখনও গতিশীল থাকতে চাইছে, ফলে কী হবে, সে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যাবে। তাই এই জন্য বলে যে কোনো একটা যদি মুভিং ট্রেন থেকে নামে বা মুভিং বাস থেকে নামে, নেমে কিন্তু তাকে, নেমেই সে দাঁড়িয়ে গেলে হুমড়ি খেয়ে পড়ে যাবে, নেমে কিন্তু তাকে চলতে হবে বা দৌড়তে হবে বা দৌড়াতে দৌড়াতে নামতে হবে, তবে কিন্তু সে পড়বে না। তাহলে এই যে কারণটা, এর কারণ কি, এর কারণ হচ্ছে কিন্তু গতিজাড্য। Next, when a running car stops suddenly, the passenger tends to lean forward. এটারও সেম কারণ কি, যখন একটা বস্তু সে গতিশীল, তার মানে আমার এই বডিটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে গতিশীল, এবার সে হঠাৎ করে স্টপ হয়ে গেল, তার মানে আমার লোয়ার পোর্শনটা তো স্টপ হয়ে গেল, কিন্তু আপার পোর্শন তো মুভ করতে চাইবে সামনের দিকে, সেই জন্য কি হবে, সামনের দিকে ঝুঁকে যাবে। An athlete often runs before taking a long jump. কেন, দেখা যায় যে লং জাম্প, যারা খেলা দেখো তারা বুঝতে পারবে যে লং জাম্প যখন কেউ করে তখন আগে থেকে, বেশ কিছু আগে থেকে সে দৌড়াতে আরম্ভ করে, দৌড়ে এসে তারপর লং জাম্পটা দেয়। কেন, কারণ দৌড়ে যখন আসছে তখন তার পুরো বডিটাই গতিশীল থাকছে। লং জাম্প কিন্তু কতটা হাইট উপরে উঠলো সেটা শুধু নয়, কতটা দূরত্ব সে কভার করলো সেটার উপরেও কিন্তু থাকে, মানে সেটাই অ্যাকচুয়ালি কাউন্ট করা হয় যে কতটা দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে তার পুরো বডি যদি গতিশীল থাকে তাহলে কিন্তু সে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। সেই জন্য কী হয়, সে দূর থেকে মানে অনেকটা দূর থেকে দৌড়ে আসে যাতে তার পুরো বডিটা গতিশীল থাকে, তারপর সে যখন জাম্প করে, যেহেতু তার পুরো বডি গতিশীল ছিল এবং এই গতিজাড্যের জন্যই সে যখন জাম্প করছে, দৌড়াচ্ছে না কিন্তু, আর জাম্প করলেও সে অনেকটা দৌড়ে গিয়ে পড়ছে, কারণ তার পুরো বডিটাই গতিশীল ছিল এবং সে গতিজাড্যের জন্যই অতটা দূরত্ব কভার করতে পারল। লাস্টের পয়েন্টে কি আছে, আ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস বাই আ পারসন ইন আ মুভিং ট্রেন কামস ব্যাক টু হিজ হ্যান্ড। এটা কেন, একটা গতিশীল ট্রেনে কোনো একজন ব্যক্তি সে যদি কয়েনটাকে উপরের দিকে ছুড়লো, কিন্তু কয়েনটা যতক্ষণে নামছে ততক্ষণে তো সেই ট্রেনটা কিছুটা এগিয়ে গেছে, তাহলে তো কয়েনটা পিছন দিকে পড়ার কথা, কিন্তু পিছন দিকে না পড়ে ব্যক্তির হাতেই এসে পড়ে। কেন পড়ে, কারণ যখন ট্রেনটা চলছিল তখন ব্যক্তি এবং কয়েন দুজনেই গতিশীল ছিল। এবার ব্যক্তি যখন কয়েনটা ছুড়ল, ঠিক ওই লং জাম্পের মতন, তাহলে ব্যক্তি যখন কয়েনটা ছুড়ল, কয়েনটা তো আগেই গতিশীল ছিল, সে শুধু উপরে এসে উপরে গিয়ে নিচে পড়ছে না, সে কিছুটা এগিয়ে গিয়ে নিচে পড়ছে। তাহলে সেই জন্যই সে যতটা এগিয়ে গিয়ে নিচে পড়ছে, ব্যক্তিও ততক্ষণে ততটা এগিয়ে যাচ্ছে, সেই জন্য তার হাতে এসেই পড়ছে।
তাহলে গতিজাড্য যদি না থাকতো তাহলে কয়েনটা সবসময় পিছনের দিকে পড়তো। তাহলে গতিজাড্যের জন্যই কি হচ্ছে, কয়েনটা আবার হাতে এসে পড়ছে। তো এই কয়েকটা হলো মোটামুটি প্র্যাকটিক্যাল উদাহরণ। এই আজকের যে ক্লাসটা হলো সেখানে আমরা আলোচনা করলাম যে গতির সঙ্গে এই যে ফোর্স অ্যাপ্লাই করছি তার রিলেশনটা কোথায় হচ্ছে। এই যে আমরা ব্রেক কষে দিচ্ছি বা এই যে লং জাম্প নিচ্ছি বা এই যে প্যাডলিংটা অফ করে দিচ্ছি, মানে কি আমরা তার গতিটা বা তার স্থিতাবস্থা বা তার গতিশীল অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করছি। তাহলে এই পরিবর্তনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আমরা ঘটনা দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলোর মধ্যে জাড্য ধর্ম একটা ঘটনা। তো আমরা নেক্সট ক্লাসে এই মোশন এবং ফোর্সের মধ্যে যে রিলেশন এবং নিউটনসের সেকেন্ড ল এবং থার্ড ল নিয়েও আলোচনা করব। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এই ক্লাসে যে সমস্ত জিনিসগুলো আমি বোঝালাম সেটাই যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ক্লাসটা কেমন লাগলো, তোমরা কতটা উপকৃত হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ।